ওরকম ভাবে কি আর মাপ নেওয়া যায়? আর এ হচ্ছে শরৎ, যে মেন উদ্যোক্তা, অর্গানাইজার, অ্যামেজিং সাইক্লিস্ট, যার কথা বলছিলাম তখন ভিডিওতে। সকালবেলা গল্প করতে এতই আমরা এনগেজ হয়ে গেছিলাম, আর রেকর্ড করার ইচ্ছেও হয়নি, মাথায়ও আসেনি। বাট ওর জন্যই আজকে আমাদের এই এক্সপিরিয়েন্সটা, যে ডেফিনেটলি ভালোই, অসাধারণ এক্সপিরিয়েন্স। মানে থ্যাংক ইউ সো মাচ। মানে ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা জার্নির তো একটা হচ্ছে সফলতার দিক থাকে, তার সাথে কিছু জিনিস থাকে একটু গন্ডগোল হয়, আবার হচ্ছে এটা থেকে মানুষ আবার নতুন জিনিস শেখে। তো সাইক্লিং করার ক্ষেত্রে আমি বলবো যে শুধু সাইক্লিং না, ট্রেকিং আছে, সাইক্লিং আছে, এছাড়া আরও যে অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে এক একটা মানুষের সাথে নতুনভাবে কানেক্ট হই, এবং এই কানেকশানটা হচ্ছে আমাদের সারা লাইফে একটা বন্ডিং তৈরি করে। তো এই যে আমাদের বন্ধুরা, আমরা যারা সাইক্লিং করছি, এরা আমরা একটা বৃহত্তর কমিউনিটি। আমরা শুধু বেঙ্গলে না, আমরা অল ওভার ইন্ডিয়া, বা আমরা পাশের দেশ, যেহেতু বাঙালি সংস্কৃতি বলে বাংলাদেশ, বা এছাড়া এরকমও মানুষ আছেন যারা ইউরোপে সাইক্লিং করছে, কোথাও ইজিপ্টে গিয়ে সাইক্লিং করছে, কেউ ম্যারাথন করছে লাদাখে। এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে ইদানিংকালে আরও বেড়েছে, এবং এটা খুবই ভালো। মানে মানুষজন ড্রাগ অ্যাডিক্টেড না হয়ে সাইক্লিং অ্যাডিক্টেড বা অ্যাডভেঞ্চার স্পোর্টসে যদি অ্যাডিকশান নিয়ে আসতে পারে, সেটা খুবই ভালো জিনিস। আর আমার মনে হয় এটা মেন্টাল হেলথের জন্য খুবই ভালো। এখন আমরা খুব দেখতে পাচ্ছি মোবাইলের অ্যাডিকশান না হয় সকালবেলায় যদি আমরা 20 মিনিট সাইক্লিং করেও যদি কোথাও একটা গিয়ে চা খাই বা কফি খাই, সেটার মধ্যে যে প্লেজার, এবং সেটা একটা আলাদা নেশা। মানে প্লাস বেনিফিটস, হ্যাঁ বেনিফিটস, মানে শরীরের তো বেনিফিট আছে, এবং তার সাথে পাড়া প্রতিবেশী বা বন্ধুবান্ধব যারা আছে তারা কনসেপ্ট চেঞ্জ হয়ে যাবে যে এই মানুষটা এরকম। প্রথমে দেখতাম যে লেজি ছিল, তারপরে একটা জায়গা থেকে সে সাইক্লিং শুরু করলো, বডিটা ফিট করলো, হেলথের জন্য ভালো। এখন তো মানে রোগা মানুষদেরও কোলেস্ট্রল হচ্ছে। মানে আমার নিজের বাবারই আর কি প্রচুর মাছ খেতে পছন্দ করতো, তো বাবা এখন কোলেস্ট্রলের জন্য মাছ খাওয়া বন্ধ করছে, হার্ট সার্জারি হয়েছে, স্টেন্টিং বসা হয়েছে। তো আমিও মানে আমি তো খুবই মানে কম খাবার খাই, চিকেন মাটন ওই খুবই রেয়ার খাওয়া দাওয়া হয়। খুব ভালো মাছ বা অর্গ্যানিক যদি খাবার খাওয়া যায় সেটাও চেষ্টা করা দরকার। চালের ব্যাপারে বলছিলেন, চালের ব্যাপারে, হ্যাঁ, দেশি চাল, বা আমরা এখন যে বাসমতি চাল যেগুলো খাই তার মধ্যে না এখন সেন্ট দেওয়া বা মানে ফ্লেভার, মানে গন্ধযুক্ত চাল, অ্যাকচুয়ালি ওই চাল তো ভালো না। দেশি যে চালগুলো হয়, যেগুলো ঢেকি ছাটা চাল, সেই সবগুলো ট্রাই করতে হবে। হ্যাঁ, ব্রাউন রাইস বা ব্ল্যাক রাইস। আরেকটা যেটা চালটা বলছিলে কি জানো? হ্যাঁ, তুলাইপঞ্জি। নর্থ বেঙ্গলে তুলাইপঞ্জি চাল রয়েছে, গোবিন্দভোগ চাল রয়েছে। এই জিনিসগুলো, গোবিন্দভোগটা তো আতপ চাল। হ্যাঁ, আতপ চাল। এবং এই চালগুলো খুব পরিমাণও কম লাগে, স্লো ডাইজেশন, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা এইগুলো খেয়ে না ভালো থাকতে পারি। আর সত্যি কথা বলতে এখন রাস্তার ধারে এত বিরিয়ানির দোকান হয়ে গেছে যে আমার পার্সোনালি বিরিয়ানির দোকানের প্রতি বা নুডলসের দোকানের মধ্যে আর রেসপেক্টটাই নেই। আগে যেমন বিরিয়ানি প্রিমিয়াম আইটেম ছিল, এটা প্রিমিয়াম আইটেম। এখন আমি বিরিয়ানি হচ্ছে লাস্ট দুর্গাপূজায় খেয়েছিলাম, আর এই কয়েকদিন আগে আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, বিরিয়ানি খেয়েছিলাম। আমার বিরিয়ানি দিয়েছে আমি হাফেরও কম দিয়েছি। বিরিয়ানির মধ্যে সেই রেসপেক্টটাই নেই যে বিরিয়ানি খেলে যে একটা আলাদা মজা লাগে, সেই ব্যাপারটাই নেই। তো চিকেন স্টু এইসব খাওয়া যায়, মাছ বেক করে খাওয়া যায়, মানে একটু না নলেজটা রাখা যাবে। তো এইভাবে করলে বেশ মজাও লাগবে, মানে তোমার মজার সাথে যদি এই জিনিসগুলো হয় আলাদাই আর কি, আলাদাই লেভেলে আর কি পৌঁছে যায়। আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই গ্রামীণ কালচারে এসো, গ্রামটাকে দেখো, কেননা গ্রামটা থেকেই তো শহরে ডেভেলপমেন্টের দিকে আমরা ছুটে যাই, কিন্তু রুরাল যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে মানুষের কালচার কীরকমভাবে গড়ে উঠছে, কীভাবে তারা বড় হচ্ছে, কীভাবে তাদের পেশা তারা করছে, এবং সবথেকে বড় ব্যাপার তারা কীভাবে স্ট্রাগল করে আর কি ধান চাল করে বা নদীতে মাছ ধরে তারা জীবন কাটাচ্ছে, খুবই কষ্টসাধ্য। আমরা হয়তো শহরে একটা 25 কেজি চালের বস্তা আর কি কিনে সহজে টাকা দিয়ে পেয়ে যাচ্ছে, কিন্তু গ্রামে এটা স্ট্রাগল করতে হয়। একটা মানুষের প্রতিদিনে 300 বা 400 টাকা রোজগার করা গ্রামে খুব কঠিন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো যে প্রত্যেকটা অর্থের ভ্যালু বোঝা। আমরা
কোনো কিছু অপচয় না করা, এই জিনিসগুলো আমাদের লাইফে খুব দরকার আর কি। আর সাইক্লিংটা অবভিয়াসলি আমরা কার্বন পলিউশনটা খুবই কম করছি। আমরা দেখি যে কলকাতা শহরে এই মুহূর্তে যদি আমরা সারাদিন ঘুরে বেড়াই 30খানা সিগারেট খাওয়ার সময়, তুমি যদি স্মোক না করো, পলিউশন, এত পলিউশন আর কি। এবং সকালবেলা ওই যে ফোনে একটা আপডেট দেয় না AQI, তো সেটাতে দেখা যায় যে এতটাই দূষণ যে অলরেডি রেড হয়ে গেছে। বলতে বাড়ি থেকে বেরিও না, বাড়ি থেকে বেরিয়ে না, কিন্তু তোমাকে তো কাজ করতেই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে মানে তুমি আটকাতে পারবে না। শহরে ইনফ্রাস্ট্রাকচারও নেই, সেটা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে অনেকবার আমাদের যতটুকু বলা হয়েছে। সুবিধা, ধরো বাড়ি থেকে টুকটাক বাজার করা, এইগুলো সাইক্লিং করে করা উচিত। বা অ্যাটলিস্ট পাবলিক ট্রান্সপোর্ট, যেগুলো গ্রুপ ট্রান্সপোর্ট গুলো হয়, একসাথে শেয়ারিং করে, শেয়ারিং ট্রান্সপোর্ট গুলো, মেট্রো ট্রাভেল করা। আমাদের শহরে তো খুবই ভালো মেট্রো পরিষেবা, খুব টাইমে পৌঁছানো যায়, এই ব্যাপারগুলো। আর আমি বলবো গ্রামে এসো তোমরা। আমাদের সুন্দরবনের এই গ্রামটা কৈখালী গ্রাম, কলকাতা থেকে মাত্র 70 কিলোমিটার। আমাদের বন্ধু বান্ধবরা এসে ওরা সব ডিক্যাথলনের সামনে থেকে আর কি স্টার্ট করেছে, গড়িয়া ডিক্যাথলন। এবং ওরা আমাকে প্রথমেই বলেছিল যে সবাই একটা রাইড করবো। তো সেই জার্নিটা আমি কিছুটা হেল্প করেছি, আমার গ্রামের ভাই আছে, ও কিছুটা হোস্টিং করেছে এবং ও খুব ভালো সামলেছে। আমি তো অতটা থাকতে পারিনি, কালকে রাতে আর দেখা হয়নি, সকালবেলা ওদের সাথে দেখা করলাম। তো আমার মনে হয় এই যে সম্পর্কটা আমাদের সারা জীবন থেকে যাবে ডেফিনেটলি, এবং এই সম্পর্কগুলো আগামী দিনে আরও বিস্তৃত হবে, শাখা প্রশাখার মতো ছড়িয়ে যাবে। তো গাইজ, তোমরা রাইড করো বা তোমরা অ্যাডভেঞ্চার প্রেমী যারা মানুষ, তারা আমাদের গ্রামে এসো, নৌকাতে জার্নি করো। গ্রামে যারা হচ্ছে এখানে কীভাবে মধু সংগ্রহ হয় সেই সব মানুষদের সাথে তোমরা মিশে দেখো। সুন্দরবনের রুরাল কালচার সম্পর্কে খুব বেশি জিনিস জানা যায়। আমরা মিডিয়াতে যেভাবে দেখি যে এখানে বাঘের খুব ভয়, অ্যাকচুয়ালি তা নয়। বিষয়টা হচ্ছে এখানকার মানুষ কীভাবে সার্ভাইভ করে রয়েছে, নদীর মাছ খেয়ে বা মাছ ধরে, খুবই কষ্টসাধ্য। মানে একটা মানুষ একদিনে যা পরিশ্রম করে সেটা অকল্পনীয় আর কি। তো সেই কালচারগুলো বোঝো, যেটা আমরা বিদেশের সংস্কৃতিতে দেখি। ওদের ওখানে খাদানে যে কাজ করছে সেখানে ট্যুরিজম হয়, বা ওখানকার জমিতে যারা চাষ করছে তাদের সাথে হচ্ছে কীভাবে ওরা গ্রো করছে সেইগুলো করে। অর্গ্যানিক ফার্মে গিয়ে তারা সবজি টবজি সেগুলো তুলে খায়। আমাদের এখানে হিমাচল প্রদেশ সুন্দরবনের 2-1টা পয়েন্টে এগুলো হয়। আমরা চাই যে অ্যাডভেঞ্চার প্রেমী মানুষরা এই দিকগুলো আরও নতুনভাবে তুলে ধরবে। তাতে কি হবে? তাতে হচ্ছে সে তার নিজের শিকড়টাকে চিনতে পারবে। আমাদের শহরের এত কাছেই যখন, একদমই শহরের কাছে। আমরা যদি সাইকেল চালিয়ে চলে আসতে পারি, যে কেউ চলে আসতে পারবে। মানে সাইকেল না চলুক, গাড়ি করে দৌড়িয়েই চলে আসবে। ঠিক আছে, চলো তোমরা ভালো থেকো। আর তোমরা গ্রামে ভিজিট করো, আমার সাথে যোগাযোগ করতে পারো, বা আমাদের অ্যাডভেঞ্চার গ্রুপে তোমরা ভিডিও আপলোড হবে, সেখান থেকে তোমরা সমস্ত কিছু অ্যাডভেঞ্চারের বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে, ইনফরমেশান পাবে। এখানে কি খরচপাতি সেগুলোও জানতে পারবে, এবং এখানকার গ্রামীণ দেশি খাবার সেটাও তোমরা খেতে পারবে। একদম মাটির উনুনে রান্না করা, ওই শিলনোড়ায় বাটা মশলা, সেটা হচ্ছে কলকাতায় আমরা সরি ব্র্যান্ড নেম সেসব ব্র্যান্ডেড জায়গায় আমরা যে খাবার খাই, কলকাতা শহরের বাইরেই গ্রামে এসে তোমরা 400-500 টাকার মধ্যে সেই খাবারগুলো তোমরা খেয়ে ফেলতে পারো। আর এটা মানে হেলদি আর কি, তোমার খেয়ে কোনো গ্যাস হবে না। আচ্ছা, কলকাতা দিয়ে আসতে হলে ধরো পাবলিক ট্রান্সপোর্টে আসছে, তাহলে কিভাবে পৌঁছাবে? কলকাতা থেকে যদি ট্রেনে আসতে হয় তাহলে আমি বলে দিই, সেটা হচ্ছে শিয়ালদা থেকে যে লক্ষ্মীকান্তপুর বা কাকদ্বীপ যে ট্রেনটা আছে, যেটা নামখানা লোকাল, ওটা থেকে জয়নগর মজিলপুর, যেটা মোয়ার জন্য খুব বিখ্যাত। এবং ভারতবর্ষের 12টা যে প্রথম পৌরসভা হয়েছিল তার মধ্যে একটি পৌরসভা, প্রাচীন পৌরসভা, সেই অঞ্চলের ওপর দিয়ে আর কি এটা আসতে হয়। ওকে জয়নগর নামতে হয়, নেমে হচ্ছে একটা অটো আছে, অটো ধরতে হয়, বা বাস আছে বা টোটো আছে, ওটা করে নামতে হয় যে জামতলা হাট। জামতলাটা বেশ বড় হাট, সেখানে সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। এবং সেখান থেকে আরেকটা টোটো বা অটো কৈখালী আশ্রম, এটা একটা পদ্ধতি। আর দ্বিতীয় আরেকটা পদ্ধতি আছে, কলকাতা থেকে গাড়িতে করে ওই একই রুট, মানে জয়নগর আসতে হবে, জয়নগর থেকে জামতলা, জামতলা থেকে কৈখালী, এবং দক্ষিণ বারাসাতের ভেতর দিয়ে একটা রাস্তা আছে। এই দুটো মোটামুটি পথ আছে, এভাবে আসা যায়। এছাড়া আরেকটা পথও আছে, যেটা আমি বলে রাখি, সেটা যে ক্যানিং থেকে যদি ঝড়খালিতে টাইগার রিজার্ভের দিকে যায়, ওদিক থেকে আবার লঞ্চে করে কৈখালী আশ্রম, এখানে রামকৃষ্ণ মিশন একটা আছে, যেখানে হচ্ছে বেলুর মঠের স্টাইলে এখানে আরতিটা হয়, খুব সুন্দর দেখার মতো। এবং এখানকার পরিবেশটা খুবই শান্ত, এখানে প্রচুর ছাত্র আছে যারা এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করে। এখানকার কালচারটা খুব শান্ত, নিরিবিলি পরিবেশ।
হ্যাঁ, তবে কিছু পিকনিক পার্টি লোকজন আছে যারা একটু ক্যাওয়াস করে, কিন্তু আমরা সেই নেগেটিভ দিকটা নেব না। মানে আমরা চাই, আমরা ভালো জিনিসটাই চাই এবং তার সাথে সংস্কৃতিটা ছড়িয়ে পড়ুক, মানুষ ভালোবাসুক এবং তার সাথে এখানকার যে মাটির গন্ধ, সেই মাটির গন্ধটা। আর এখানে আসা বেস্ট টাইম কি? যেমন আমি শুনেছি চৈত্র মাসে হচ্ছে যেমন মধু কাটে। এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে এখানকার শীতকালে হচ্ছে সুন্দরবনের ট্যুরিজমটা বেশিরভাগ চলে, কিন্তু এছাড়া বর্ষাকালটা খুবই ভালো। তার কারণ বর্ষাকালে হচ্ছে এখানকার প্রায় 180 রকমের যে ম্যানগ্রোভ আছে। তোমরা কখনো যদি ম্যানগ্রোভ সম্পর্কে, এখানে আমরা ওয়ার্কশপ করাই আর কি, তো স্কুলের ছেলেপুলেরা বা কলেজের ছেলেমেয়েরা যদি আসতে চায়, সেখানে আমরা ম্যানগ্রোভের প্রত্যেকটা ম্যানগ্রোভের কী ধরনের ভ্যালু আছে সেগুলো আমরা বুঝিয়ে দিই। তার সাথে সাথে আমরা আরেকটা জিনিস করি যে এখানকার যারা মাঝি যারা আছে তারা হচ্ছে একটা মাছের ক্লাস হয়। মাছের ক্লাস ইন দ্য সেন্স জলের মধ্যে কী কী ক্রিয়েচার আছে সেইগুলোকে আর কি আমরা দেখানোর চেষ্টা করি। একটা ফরম্যাট তৈরি করা আছে আমাদের। এগুলো খুব বেশি খরচ সাপেক্ষ না, কেননা আমরা যে মাছগুলো খাই সেগুলো সম্পর্কে আমরা খুব কম জানি। আরও কী কী পাওয়া যায় সেগুলো এখানে আর কি মোটামুটি জানা যাবে। এখানকার লোকাল কিছু হাট আছে, হাটে কী ধরনের কালচার চলে, হাটের মানুষজনের কেনাবেচার স্টাইল, তার সাথে হচ্ছে মানুষজনের মানে কী ধরনের রুচিবোধ, এইগুলো মোটামুটি জানা যায়। এখানে খেয়া পারাপার হয়, সেখানকার একটা সংস্কৃতি, মানে ব্যাক টু রুটস। হ্যাঁ, ব্যাক টু রুটস আর কি। তো এইগুলো তোমরা করতে পারো। আর সবথেকে বড় ব্যাপার, এখানে মানুষ হচ্ছে শুধুমাত্র মানে বিনোদনের জন্য না, তার শিকড়কে খুঁজতে অবশ্যই আসুক, এটা আমরা চাই। এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস এটাকে কেন্দ্র করে গড়ে উঠুক। যেমন হিমাচল প্রদেশ, লাদাখ, এই ধরনের যে অঞ্চলগুলো আমরা খুব এক্সাইটেড হয়ে যাই শুনে, সেই অঞ্চলগুলো যেমন পপুলার হয়েছে, সুন্দরবনও বেশ কিছু জায়গায় এভাবে পপুলার হয়েছে, তবে এই অঞ্চলটা আরও পপুলার হচ্ছে। পিকনিক পার্টিরা যেমন আসে, তার সাথে সাথে আমাদের মতো যারা মানে পরিবেশ নিয়ে ভাবি, তারা এইটা নিয়ে একটা লড়াই করে যাচ্ছে। দেখা যাক। ডেফিনেটলি। আর সরি ইন্টারাপ্ট করলাম, আরেকটা জিনিস, আগামী 24 তারিখ শরতের বিয়ে আছে। তো যারা ভিডিও দেখছো কমেন্টসে ব্লেসিংস বা কংগ্রাচুলেশন জানিয়ে দিতে পারো। আর বিয়েতে ইনভাইট করেনি, আমরা যেহেতু ইনভাইটটা নিয়ে নিয়েছি, তো আশা করছি হয়তো যদি কাজ থেকে টাইম পার করতে পারি, ডেফিনেটলি বিয়ের জন্য আমরা এসে কভার করবো। চলো, অ্যামেজিং। আর আমার গোপ্রোতে বেশি চার্জ নেই, সেকেন্ড ব্যাটারিটা। ফেরত যাওয়া রাইড একই হবে, খুব রোদ, বেশি কিছু রেকর্ড করব না মনে হয়। আর বাকি টিম আমাদের সবার সঙ্গে লাস্ট একবার এখানে দেখিয়ে নিচ্ছি, যদি পরে আমার চার্জ না থাকে ব্যাটারি। কিছু যদি বলতে পারো। হ্যাঁ, সাঁতার কাটারও আমরা অনেক বড় বড় টিউটোরিয়াল পেয়েছি। রিপিট করা যাবে না, এই কাউতালি চলছে। আমাদের এই যে খাবার, যে ধাবাটা বা হোটেলটা বলতে পারেন, এটাতে হচ্ছে মানে আমরা কিছুটা কলকাতার মতো কালচারের খাওয়া দাওয়ারের প্যাটার্নটা করেছি, কিন্তু খাবারটা হচ্ছে একদম দেশি খাবার, মানে নট দেশি। দেশি কথাটা হচ্ছে হিন্দি, বাট দেশি, দয়াসে তালবেশ্বরে দেশি খাবার এখানে হয়। এবং তার সাথে হচ্ছে আমরা চেষ্টা করেছি যে মাটির ভাঁড়ে আর কি চা খাওয়ার স্টাইলটা এখানে রয়েছে। এবং আমাদের গেটটা যদি আপনারা দেখেন, দুটো হচ্ছে বাবুই পাখির বাসা আছে, আমরা এটা মানে জঙ্গল থেকে কালেক্ট করেছি। তো আপনারা এখানে আসুন, এখানে খাওয়া দাওয়া করুন, এবং আমরা বাইরেটা অবশ্যই দেখাবো যে হোটেল অনুশ্রী। তো এখানকার পরিবেশটা আপনার ভালো লাগবে এবং আপনি আর 2-3টে স্থানীয় জিনিস পাবেন, সেটা হচ্ছে কচু বাটা আপনি পাবেন, শুটকি মাছ আপনি যদি প্রেফার করেন সেটা আপনি খেতে পারেন, এবং নানা স্টাইলের ভর্তা। একটু আগে বলে রাখতে হবে, হাঁসের মাংস আপনি পাবেন, তার সাথে দেশি মুরগির মাংস তো আছে। কিছু জিনিস যেগুলো হচ্ছে আমরা এক্সক্লুসিভ রেখেছি, এগুলো আপনারা পাবেন। এবং ক্র্যাব যদি আপনারা চান, আগে থেকে সব বলে রাখলে আপনারা সবই পাবেন। এবং শরৎ তোমাকে কন্ট্যাক্ট করলেই তো, আমাকে কন্ট্যাক্ট করলেই হবে, কোনো অসুবিধা নেই। আমি মোটামুটি আমার ভাই যে আছে, যে এটাকে কোঅর্ডিনেট করে চালায়, তাকে আমি সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো। এবং সে হচ্ছে মানে ও একটু ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়, তো রাজু মানে অ্যামেজিং ছেলে আর কি এই হোটেল বা এই জায়গাটা আমাদের সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, এবং কালকে রাতে ও আমাদের এই সাইক্লিস্ট ভাইদেরকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে, তার জন্যে আমারও ওর প্রতি আর কি থ্যাঙ্কস। তো তোমরা সবাই এসো এবং
আশা করি এই রাইডটা ভালো যাবে। ডেফিনেটলি ঠিক আছে, চলো চলো। দেখা হবে। চলো ভাই। আচ্ছা, আর যদি তোমরা জানতে চাও যে আমরা যে ব্যাগগুলো ক্যারি করছি সেটা কেমন প্রাইসে হয়, সোমনাথ স্যাক্রিফাইস করেছে ওই ইনফরমেশনটার জন্যে। ও ট্যাগ খোলেনি 1299 কাঙ্গুরু স্যাডেল ব্যাগ, তার জন্য সোমনাথকে স্পেশাল থ্যাঙ্কস। ওর জন্য আজকে আমরা জানতে পারলাম যে ব্যাগটার প্রাইস কত। চললাম ফেরত বাড়ির দিকে, এখনও 90 কিলোমিটার মতো চালাতে হবে। অসাধারণ কিছু এক্সপিরিয়েন্স, অসাধারণ মানুষের সঙ্গে আলাপ হলো। মানে ভুলে বোঝাতে পারবো না। দিস ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপস আই হ্যাভ হ্যাড ইন লং টাইম। উনি অনেকদিন কোথাও ঘুরতে বেরোয়নি, এতটাই ট্রু টু নেচার, আর্টিফিশিয়াল ব্যাপার স্যাপার এতটাই কম ছিল ওই ট্রিপে। লাইক মাইন্ডেড পিপুল, অসাধারণ ট্রিপ। ফেরত তো আসবই, আর আমি রিকোয়েস্ট করবো, সাজেস্টও করবো যারা দেখছো বা তোমাদের জানাশোনা যদি কেউ ইন্টারেস্টেড থাকে, একবার প্লিজ রাজু এরাও এত হেল্পফুল লোকজন, এতটা নিজেদের মতো করে তোমাকে কাছে নিয়ে নেবে, এক্সপিরিয়েন্স অন্য। আগেন মানে টুরিস্টের জায়গা না এটা খুব একটা, এখানে সাইট সিইং, ওই নদী একটু দেখলে তাতে বেশি কিছু করেন, বাট ট্রাভেল মানসিকতা থাকলে আমি সব ছেড়ে পারতাম যে if you want to experience nature বা your roots, আসল বাংলা জিনিস এখানে সে ডেফিনেটলি দেখতে পাবে। ভিডিওটা এখানেই, সিরিজটা এখানেই সাইন অফ করছি। প্রথমে ভেবেছিলাম একটাই ভিডিও হবে, বাট এতগুলো এপিসোড হয়ে গেল, কেন কী কভার করবো কী বাদ দেবো ইম্পসিবল অলমোস্ট। আর সেখানে দাঁড়িয়ে একটা টানা লম্বা ভিডিও করে কেউ দেখবে না, তো হয়ে গেল কয়েকটা এপিসোডস। বাট সবার ভালো লেগেছে, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এটা আমি রিকোয়েস্ট করেই থাকি, লাইক দেওয়া, সাবস্ক্রাইব করা, নিজের বন্ধুদের শেয়ার করে দেওয়া। খুব একটা খাটনির কাজ না, আর আমার মনে হয় না ভিডিওগুলো খুব একটা এম্বারেসিং যে শেয়ার করতে পারবে না, তো পারলে করো। অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর মোটিভেশন আসে, ভালো লাগে। তো সাইনিং অফ, আবার দেখা হবে নেক্সট চ্যানেল। রাস্তা দিয়ে যাচ্ছে, তো একটা চোর এসে ব্যাগ নিয়ে পালিয়ে গেছে। পুলিশের কাছে গেছে, বলছে দেখুন আমি রাস্তায় যাচ্ছিলাম, একটা চোর আসলো আর ব্যাগ নিয়ে পালিয়ে গেছে। তো বলছে কী করে, মানে গাড়ি করে কী করে পালিয়েছে? দৌড়ে পালিয়ে গেছে। তো বলছে আপনি পিটি উষা, আপনি দৌড়ান, আপনি পিছনে ধোয়া করেননি? বলে এই পিছনে দৌড়েছিলাম। তো তারপরে কী হয়েছে? বলছে আমি ফার্স্ট হয়ে গেছি। এটা পুরো টিপে চলেছে এরকম।